আরজিকর কাণ্ড এবং সেটিকে ধামাচাপা দেওয়া নিয়ে যে দুর্বল চিত্রনাট্যটি লেখা হয়েছিল তা প্রথম দিন থেকেই আন্দোলনরত ডাক্তার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ পুলিশের বিভিন্ন পদক্ষেপে, হাসপাতালের বিভিন্ন পদক্ষেপে অনেকটাই প্রায় বুঝে গিয়েছিলেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে থাকতে পারে এবং এর পিছনে বড় বড় মাথারা রয়েছে যারা এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। প্রথম দিন থেকেই আপনারা যদি খেয়াল করেন, আন্দোলনরত জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার এমনকি পশ্চিমবঙ্গের মানুষও সেটা বুঝতে শুরু করে দিয়েছিল। যদিও তথ্য প্রমাণ না আসা পর্যন্ত, আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত তো কেউ আর বুক ঠুকে বলতে পারে না যে এর সঙ্গে কে জড়িত, কিন্তু আমরা সবাই আন্দাজ করতে পারছি এবং আপনাদের দেখাবো যে এই আমাদের আন্দাজ, আপনাদের আন্দাজ, আন্দোলনরত জুনিয়র ছাত্রছাত্রীদের আন্দাজ যে একেবারেই ভুল নয়। সেটা সিবিআই যখন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করে আদালতে যে সওয়াল করলেন, সেটা থেকে পরিষ্কারভাবে যেন বোঝা যাচ্ছে আমরা যে সন্দেহটা করেছি আর সিবিআইও তদন্ত করে প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত পেয়েছে, এই দুটো মিলে যাচ্ছে। এবং রাজ্য প্রশাসন এতদিন ধরে মানুষকে যেটা খাওয়ানোর চেষ্টা করেছে আর সিবিআই কোর্টে দাঁড়িয়ে যেটা বলছে সেটা কিন্তু ম্যাচ হচ্ছে না। অর্থাৎ আমি, আপনি, আন্দোলনরত চিকিৎসকরা আমরা প্রথম থেকেই যেটা গেস করছিলাম সেই দিকেই কিন্তু তদন্তের গতি প্রকৃতি এগুচ্ছে এবং এটা খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নয়। তার কারণ যারা নিরপেক্ষ মানুষ তারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই ঘটনাটিকে ধামাচাপার দেওয়ার চেষ্টা না করা হলে, অন্তত একটা সদর্থক ভূমিকা দেখানো হলে ধর্ষককারীরা তারা ধরা পড়ে যেতেন। এর প্রমাণ হিসাবে আপনাদের দেখাতে চাইবো গতদিনে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে এই ধর্ষণ কাণ্ডে যখন সিবিআই গ্রেপ্তার করলো তখন একেবারে আনন্দ উচ্ছ্বাসে ফেটে ওঠে আন্দোলনরত চিকিৎসকরা। তাদের মধ্যে থেকে একজনের বক্তব্য শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে এইটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা অন্যতম বড় সাফল্য, তার কারণ আমরা প্রথম দিন থেকে এদের নামগুলো বলে আসছিলাম এবং তারা সিবিআইকে একদিকে যেমন কুর্নিশ জানিয়েছে, অন্যদিকে তারা বলেছে যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একা এই ঘটনাটা কারুর পক্ষে করা সম্ভব নয়। তারা প্রথম দিন থেকেই বলছেন এবং তারা আজও মনে করছেন এই ঘটনাটার সঙ্গে প্রতিষ্ঠান জড়িত। শুধু তাই নয়, তারা বলছেন শুধুমাত্র কান টানা হয়েছে আর কান টানলেই মাথা আসবে। আন্দোলনরত জুনিয়র ছাত্রছাত্রীদের বক্তব্যটা শুনুন, হয়তো আপনাদের মনের কথার সঙ্গে মিলে যাবে। শুনুন বক্তব্যটা। যে হচ্ছে থ্রেড কালচারের মাথায় রয়েছে, এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্দিকে দুর্নীতি করে গেছে এবং আজকে সিবিআই কে কুর্নিশ সে দেখিয়ে দিল যে এই কুট দর্শনেও সন্দীপ ঘোষ ছিল। আমাদের 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 বোনের বিচারের দিকে আমরা একটা সদর্থক পদক্ষেপ নিতে পারলাম। আমরা প্রথম দিন থেকে বলে আসছি, we want justice, we will keep on getting justice, we will keep on getting justice। আমাদের বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার। এইটা কোনো একটি ব্যক্তির দ্বারা করা হতে পারে না। আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস নিয়ে আন্দোলনে নেমেছি। আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে। আজকে কান এসেছে, কান টানলে মাথাও আসবে, এটা আমাদের বিশ্বাস। শুনলেন বন্ধুরা বক্তব্যটা? তবে আপনাদের ওই যে বললাম, এই যে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এটা প্রথম দিন থেকে কিন্তু তাদের এই একই বক্তব্য। এমনকি আপনি যদি নিজেকেও জিজ্ঞাসা করেন এবং আপনি যদি তৃণমূলের সমর্থক না হয়ে থাকেন, দেখবেন আপনার বক্তব্যও একই। কাজেই সকলের বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে, সকলেই বুঝতে পারছেন যে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক বা কোথাও গিয়ে বড় মাথারা রয়েছে। এবং আপনাদের দেখাতে চাইবো যে যারা ভাবছেন, যারা এইভাবে ভাবছেন তাদের ধারণা যে ভুল নয়, সেটা গতকাল সিবিআইও কিন্তু জানিয়ে দিয়েছে। একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে। তদন্তের মুখ ঘুরিয়ে দিতে চেয়েছিল সন্দীপ এবং অভিজিৎ, বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে বলল সিবিআই। খেয়াল করে দেখুন, বৃহত্তর ষড়যন্ত্রটা ইনভাইটেড কমার মধ্যে লেখা আছে। অর্থাৎ এটা সিবিআই এর বক্তব্য, এটা আনন্দবাজার পত্রিকা বলেনি, সিবিআই এই বক্তব্যটি বলেছে শিয়ালদহ আদালতে। আপনাদের আরো কিছু তথ্য এই সম্পর্কে দিয়ে রাখি।
যে এই টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ তাদের কর্তব্যের গাফিলতি, এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে। এমনকি তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিতে চেয়েছিলেন, এমনটাও কিন্তু সিবিআই আদালতে দাঁড়িয়ে বলেছেন। এবং তাদের এই উদ্দেশ্য কি ছিল? মূল অভিযুক্তদের বাঁচানোর জন্যই কি তারা তদন্তের গতিমুখ ঘুরিয়ে দিতে চেয়েছিলেন, নাকি আরো অন্য কিছু ধামা দিতে চেয়েছিলেন? সিবিআই এখন সেই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করছেন। আদালতে সিবিআই দাবি করে এই মৃত্যু পরবর্তী ঘটনা প্রবাহের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। আরো একবার খেয়াল করুন, অর্থাৎ প্রথমে যেটা বললাম, ডাক্তারদের বক্তব্য, আপনাদের বক্তব্য, আমাদের বক্তব্যের সঙ্গে সিবিআই এর প্রাথমিক তদন্তের বক্তব্যটা অন্তত মিলে যাচ্ছে। আর এই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে জড়িত থাকতে পারেন পুলিশ থেকে হাসপাতাল, এমনকি সমস্ত কর্তৃপক্ষই। রবিবার আদালতে সিবিআই জানিয়েছে, ঘটনার দিন দেহ উদ্ধারের পরেই সন্দীপ এবং অভিজিতের মধ্যে ফোনে কথা হয়েছিল। সকাল 10:03 নাগাদ খবর পান, অথচ প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মণ্ডল। কিন্তু এই 1 ঘন্টা দেরি কেন? কি করছিলেন 1 ঘন্টা সময় ধরে? শুধু তাই নয়, তার উপরে প্রশ্ন উঠেছে, কেন দ্রুত গিয়ে সেই ঘটনাস্থলকে কর্ডন করলেন না? কেন সেখানে ঘটনাস্থলে অকুস্থানে একাধিক মানুষ অনায়াসে ঢুকলেন, বেরোলেন, এভিডেন্স ট্যাম্পার করার সুযোগ পেলেন? কেন এই কাণ্ড ঘটলো? কেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন অনুযায়ী ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করা হলো না? এমনকি বাজেয়াপ্ত প্রক্রিয়াও শুরু করা হলো অনেক পরে। এসবের সুযোগ নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে মনে করছে সিবিআই এর কর্তারা। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার সুযোগ দেওয়ার জন্যই কি টালা থানার ওসি সন্দীপ ঘোষরা কারুর নির্দেশে এই কাণ্ডটা ঘটিয়েছিলেন? এমনটাই সন্দেহ করছে সিবিআই এর আধিকারিকরা। আপনাদের যেটা বলার চেষ্টা করলাম, যে হিন্দি সিনেমাতেও তবু টুইস্ট থাকে, যে একেবারে যেটা ভাবিনি সেরকম হয়, কিন্তু এই ঘটনাটা এতটাই যেন পরিষ্কার। আমরা যা এক্সপেক্ট করছিলাম, আমাদের যা যা সন্দেহ, তার সঙ্গে প্রাথমিক তদন্তের প্রচুর মিল রয়েছে। আর এটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর আঙুল উঠছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোনোভাবে তার দায়ভার একদিকে নিতে চাইছেন না, অন্যদিকে তাদের কিছু কিছু আচরণও কিন্তু আমাদের অবাক করে দিচ্ছে। কি আচরণ? কেন ছাত্রছাত্রীদের সঙ্গে নিঃশর্তে প্রশাসন আলোচনা করতে চাইছে না? সেটা ভিডিওগ্রাফি হোক, মম হোক, ভিডিও রেকর্ডিং হোক, লাইভ টেলিকাস্ট হোক, যে কোনো শর্তে কেন প্রশাসন রাজি হচ্ছে না? কিসের ভয় প্রশাসনের? ছাত্রছাত্রীরা যদি অনৈতিক কোনো প্রশ্ন করেন, ছাত্রছাত্রীরা তাদের যদি এখতিয়ার পেরিয়ে যান, সেটা তো লাইভ স্ট্রিমিং করা হলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ দেখতে পাবে যে এই ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কিরকম অদ্ভুত আচরণ করছেন। ছাত্রছাত্রীদের মুখোশটাও তো খুলে যাবে যদি তারা অন্যায় আচরণ করেন। তাহলে এই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না কেন? তাহলে কি আমরা ভেবে নেব যে ভয়টা ছাত্রছাত্রীদের নয়, ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের? এমন কিছু অপ্রিয় প্রশ্ন তারা করে ফেলতে পারেন যার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে না। করতে গেছিলাম, আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম। ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই। আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম, তারপর আমরা বললাম ঠিক আছে, আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই, আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে, আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে। কি বললো? কি বলা হলো? বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অবধি নাকি ওই ভিডিও আমরা পেতে পারবো না। আমরা কি করে বুঝবো যে ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয়, টেম্পার নয়? এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক, চা খেয়ে যাও। আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম, সদিচ্ছা দেখাতে গেছিলাম। কিন্তু তারপর কি হলো? উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে, মিটিং এ যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে
সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে। আমরা আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম, যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি, আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অস্বস্তিটা দেখে না ফেলে, সেটা ঢাকতে কি বারবার এই মিটিংটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। আপনাদের এবার একটা মজার ভিডিও দেখাতে চলেছি। এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ধর্ণা মঞ্চে চলে গিয়েছিলেন, সেই ধর্ণা মঞ্চের একটা ভিডিও এডিট করে শুভেন্দু অধিকারী দিয়ে দেখিয়েছেন যে 9 মিনিট 26 সেকেন্ডের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি, আমার, আমাকে এই সমস্ত শব্দবন্ধগুলো 9 মিনিট 26 সেকেন্ডের ভিডিওতে 76 বার বলেছেন। ভাবুন, 76 বার আমি আর আমি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা ভিডিও শুভেন্দু অধিকারী দিয়েছেন। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, যেখানে মাত্র 9 মিনিটের ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 76 বারের বেশি আমি, আমার এই সমস্ত শব্দগুলো বলেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই ভিডিওটা দিয়ে বলেছেন যে এখনো পর্যন্ত কতটা দাম্ভিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়ে গেছে, সেইটা কিন্তু এই ভিডিওতেই প্রকাশ পেয়েছে। কি ভিডিও দিয়েছেন, এডিট করা একটা ভিডিও, এবং নাম্বারগুলো কাউন্ট হচ্ছে, দেখতে পারবেন আপনারা। 1 থেকে 76 পর্যন্ত কাউন্ট হবে, দেখুন। আমি 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 আমার আমি আমিও আমারও আমারও আমার আমি 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 আমিও আমি আমার আমি আমি ভাববো আমি 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 আমার আমি 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 এবং আমি 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 আমরা আমি 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 নিয়ে আমি 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 এবার আমি আমি যাই আমি 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 আমার আমি 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 আমার আমি আবার আমি 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 আমার। শুনলেন বন্ধুরা, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে অচলাবস্থার কাটাতে পারতেন, কিভাবে অচলাবস্থা কাটতো, যে সত্যি এই প্রশাসন এই দুর্নীতি এবং এই আরজি করের এই হত্যাকাণ্ড নিয়ে সত্যি ধরে নি তর্কের খাতিরে যে তারা সত্যি ভ্রুনাক করে কিছুই জানেন না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছাটা কিন্তু অনেকটা বেড়ে যাওয়া উচিত ছিল। তার কারণ তিনি মানুষের সামনে প্রমাণ করতে উদ্যোগী হতে পারতেন যে মানুষ যে আমাদের সন্দেহ করছে এটা যে কত বড় ভুল, সেটা প্রমাণ করার জন্য যে কোনো শর্তে আমরা রাজি রয়েছি। তার কারণ কোনো শর্তেই আপনি আমাদের দোষী সাব্যস্ত করতে পারবেন না, তার কারণ আমরা এই দোষটা করিনি। মুখ্যমন্ত্রী যদি ভেতর থেকে এটা জানেন, তাহলে যে কোনো শর্তে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে রাজি হতে পারতেন, কিন্তু তিনি কথা বলতে রাজি হচ্ছেন না যে কোনো শর্তে। আর এ থেকেই মানুষের মনের মধ্যে প্রশ্নটা আরো বাড়ছে, যে মানুষটি প্রবলেমটা সমাধান করতে পারছেন, যে মানুষটি এই অচলাবস্থাটা কাটিয়ে দিতে পারতেন, সেই মানুষটি কেন রিজিড হয়ে বসে রয়েছেন? কি তার ইগো? কেন তিনি এখনো পর্যন্ত এই আমি, আমার এই নিয়েই কথা বলছেন? এই প্রশ্নটা উঠছে। এবং আপনারা জানেন সুপ্রিম কোর্টে নেক্সট দিনে শুনানি রয়েছে, সকলে কিন্তু তাকিয়ে বসে রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে কপিল সিব্বলের যে ভূমিকা, সেটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা যেমন নিশ্চিন্ত করবে, তেমনি আবার কপিল সিব্বলকে টেক্কা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরাও কিন্তু নতুন কৌশল নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খবরের শিরোনাম, মঙ্গলে জুনিয়র ডাক্তারদের নতুন আইনজীবী সুপ্রিম কোর্টে, ইন্দিরার সওয়ালেই শুরু কোর্টের লাইভ স্ট্রিমিং। আপনাদের পুরোটা আমি বুঝিয়ে বলি যে এই সমস্ত আন্দোলনরত ডাক্তারি ছাত্রছাত্রীরা, তাদের হয়ে সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত সওয়াল করছিলেন গীতা লুথরা বলে একজন আইনজীবী, কিন্তু মঙ্গলবার সেই ছাত্রছাত্রীদের হয়ে সওয়াল করবেন এবার প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি একেবারেই বর্ষিয়ান এবং অত্যন্ত বিদগ্ধ একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। বিশেষ করে এই যে লাইভ স্ট্রিমিং নিয়ে এত বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টের পারমিশন ছাড়া এই লাইভ স্ট্রিমিং করা যাবে না, এই সমস্ত ভ্রান্ত কথা যেগুলো বলার চেষ্টা করছেন, সেই সুপ্রিম কোর্ট স্বয়ং তো লাইভ স্ট্রিমিং করে শুনানিগুলো প্রত্যেকটি মানুষকে শোনার সুযোগ করে দেয়। এবং এই যে সুপ্রিম কোর্টের কাছ থেকে এই যে আমরা সুযোগটা পাই,
যে ধরুন লাইভ স্ট্রিমিং এ কি হচ্ছে, মঙ্গলবার কি হবে, আমরা সকলে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের দিকে বা যে কোনো সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখবো যে লাইভ স্ট্রিমিং এ সুপ্রিম কোর্টে কি বলা হচ্ছে। কিন্তু আপনারা জানেন এই যে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিংটা হচ্ছিল, সেই লাইভ স্ট্রিমিং এর জন্য কিন্তু এই ভদ্রমহিলা ইন্দিরা জয়সিংহ তিনিই কিন্তু সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে। তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্টের যে সমস্ত শুনানি হচ্ছে সেটা দেখার অধিকার রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের। অর্থাৎ আজকে যে এই সুযোগটা আমি আপনি পাচ্ছি বাড়িতে বসে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের শুনানি দেখার সুযোগ, সেটা কিন্তু তার হয়ে সওয়াল করেছিলেন এই ইন্দিরা জয়সিংহ, অর্থাৎ একজন গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিদগ্ধ সুপ্রিম কোর্টের আইনজীবী এবার ছাত্রছাত্রীদের হয়ে মামলা লড়বেন। কপিল সিব্বালও একেবারেই বিদগ্ধ আইনজীবী আপনারা জানেন, কিন্তু তাকে সবসময় দেখি আমরা অন্তত পশ্চিমবঙ্গের ভালো হবে এই রকম কোনো মামলাতে তিনি লড়েন না। তার কারণ স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা আর কত টাকা দিতে পারবে, কিন্তু অন্যদিকে প্রশাসন, তাদের হাতে তো টাকার অভাব নেই। আমাদের কাছ থেকেই নিয়ে যাওয়া টাকাগুলো তারা হয়তো কপিল সিব্বালকে জমা দিতে পারেন আমাদের অনিচ্ছাতেই, কিন্তু ছাত্রছাত্রীরাও তাদের সর্বস্ব ত্যাগ করে এবার একটা বিদগ্ধ আইনজীবী নিয়োগ করলেন। আমরা অপেক্ষায় থাকবো যে কপিল সিব্বালকে টেক্কা দেওয়ার জন্য সত্যি তিনি কতটা সঠিক ভূমিকা পালন করলেন, সুপ্রিম কোর্টের শুনানির সময় তিনি কি ভূমিকা পালন করছেন। শুধু ডাক্তারি পড়ুয়ারা নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাকিয়ে থাকবেন। কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, এই যে ডাক্তাররা আন্দোলন করছেন এটা শুধু ওই আরজি করের আন্দোলন নয়, এটা আরজি কর নিয়ে গোটা পশ্চিমবঙ্গে দিনের পর দিন যে অনৈতিক ঘটনাগুলো ঘটেছে, যার প্রতিবাদগুলো করতে হয়তো আমরা সেই অর্থে পারিনি, শাসকের রক্তচক্ষুর কাছে আমরা হয়তো সেই প্রতিবাদগুলো এইভাবে তুলে আনতে পারিনি, এখন সকলেই কিন্তু রাস্তায় নেবে বিগত বেশ কয়েক বছর ধরে তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রতিবাদ চাওয়ার জন্যই ডাক্তারদের গলার সঙ্গে সুর মিলিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে ডাক্তাররা যদি জাস্টিস আনতে পারেন, অর্থাৎ এই প্রশাসনের মুখটা যদি খুলে দিতে পারেন, তাহলে আমাদের সঙ্গেও ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রত্যেকটার বিচার আমরা আনতে পারবো। সেই কারণে ডাক্তারদেরও ভাবতে হবে এই যে আন্দোলন এটা শুধু তাদের একার আন্দোলন নয়, এই যে আন্দোলন শুধুমাত্র তাদের সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে আসবে সেইটা নিশ্চিত করার এটা আন্দোলন নয়। ডাক্তারদের নিশ্চিতভাবে তাদের অধিকারগুলো প্রাথমিকভাবে গুরুত্ব দিতেই হবে, কিন্তু ডাক্তারদের মনে রাখতে হবে তাদের এই আন্দোলনকে সাপোর্ট করছে পশ্চিমবঙ্গের আম জনতা, যাদের সাপোর্ট ছাড়া তাদের আন্দোলনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেঙে দিতে বেশি সময় লাগতো না। তাই নিশ্চিতভাবে তাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ওপর, যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এইভাবে ব্যাকআপ না দিলে কোনোদিনই ডাক্তারি পড়ুয়ারা সাহস পেতেন না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা কর্মবিরতিতে ফিরবো না একথা তারা বলতে পারতেন না। তার কারণ এখনো পর্যন্ত আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের মানুষ যারা চিকিৎসা পাচ্ছেন না, তারা কিন্তু বড় অংশের মানুষ ডাক্তারদের দিকে আঙুল তুলছেন না, বরঞ্চ তারা ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, বলছেন আপনারা কর্মবিরতি চালাচ্ছেন, আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা লড়াইটা চালিয়ে যান। তাই ডাক্তারি ছাত্রছাত্রীদের বুঝতে হবে যে তাদের এই আন্দোলনটা তারা করতেই পারতো না যদি পশ্চিমবঙ্গের মানুষ তাদের পাশে না থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সহজে 5 দিনের মাথায় তাদের এই আন্দোলন থেকে তুলে দিতে পারতেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাদের আন্দোলনের পিছনে রয়েছে। তাই ডাক্তারদের কিন্তু মাথায় রাখতে হবে তাদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাটাই লক্ষ্য হওয়া উচিত নয়। আশা করি সেই দিকটাও তারা মাথায় রাখবেন, না হলে কিন্তু এই পুরো আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে। যদি এই আন্দোলনটা একটা সরকারি হাসপাতালে সিসিটিভি বসানোর আন্দোলন হয়, কিংবা সরকারি হাসপাতালে বাথরুম বসানো বা রেস্টরুম তৈরি হওয়ার আন্দোলন হয়, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হতাশ হবে। তাই আন্দোলনরত ডাক্তাররা যদি আমার এই বক্তব্য শুনতে পান, আপনাদেরও একটা রেসপন্সিবিলিটি রয়েছে, আপনাদেরও কিন্তু ফিরিয়ে দিতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষগুলো নিরন্তর আপনাদের পাশে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকেও কিন্তু জাস্টিস পাইয়ে দিতে হবে। তার কারণ লড়াইয়ের সম্মুখে আপনারা রয়েছেন, কিন্তু আপনাদের পেছনে বিরাট মানুষের সমর্থন রয়েছে। এ যেন একটা ঠিক আইসবার্গ, আপনারা হচ্ছেন সমুদ্রের ওপরে যতটুকু ভেসে রয়েছেন ওইটুকু শুধু আপনারা, কিন্তু আপনাদের অংশটা যতটা জলের ওপরে রয়েছে তার 10 গুণ কিন্তু জলের নিচে রয়েছে। তাই সেটা ভাবতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ যতক্ষণ না পর্যন্ত এই বিচার নিয়ে স্যাটিসফাই হচ্ছে, আপনাদের স্যাটিসফ্যাকশনে এই আন্দোলনটা যদি বন্ধ করে দেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কিন্তু
সেটা একটা বিশ্বাসঘাতকতা করা হবে। আমি জানি আপনারা সেটা করবেন না, আপনাদের মেরুদণ্ড অত্যন্ত শক্ত। শুধুমাত্রই একজন ওয়েল উইশার হয়ে, শুধুমাত্রই একজন এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আপনাদের কাছে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা কি বলবেন পশ্চিমবঙ্গের মানুষ যারা আমার কাছে এই বক্তব্যটা শুনছেন? আপনাদের মন্তব্য কিন্তু লিখে জানাবেন এই গোটা বিষয় যেটি আমি বক্তব্য রাখলাম। এখনকার মতো আপাতত এখানেই শেষ করলাম।